সাবস্ক্রাইব করুন আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। বিভিন্ন স্বাদের গল্প দেখতে এবং শুনতে চলে আসুন এখানে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। বলা হয় কোনো খুনি নাকি নিখুঁত খুন নয়, প্রত্যেক ক্রিমিনালই কোথাও না কোথাও তার খুনের প্রমাণের একটা ছাপ রেখেই যায়, আর প্রত্যেক অপরাধ বয়ে নিয়ে চলে কোনো এক ইতিহাসের অজানা ঘটনা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প ঋষিকেশ সিরিজের শর্মিলা সিং এর কলমে বিসর্জনের অতীত। আমার কাকাবাবু বাড়ির এটা ২০০তম দুর্গাপুজো। আজকে দশমী, তাই সকাল থেকেই সবার মন স্বাভাবিকভাবেই খারাপ হয়ে আছে। আবার একটা বছরের অপেক্ষা। ঢাকের আওয়াজও কেমন যেন অন্যরকম লাগছে। ঢাকের শব্দেও যেন মন খারাপের সুর পাওয়া যাচ্ছে। এবারের পুজোতে আমি একা আসিনি, সাথে করে ঋষিকেশ আর বৌদিকেও নিয়ে এসেছি। ষষ্ঠী থেকে দশমী অবধি থাকার পরিকল্পনা করে এসেছি। আগামীকাল কলকাতা ফিরে যাব। সবাই বিকালে মায়ের বরণ আছে বলে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও বাকিদের সাথে কথা বলতে ব্যস্ত। এরকম সময় হঠাৎ করে আমার কাকাবাবু অর্থাৎ দুর্গেশ্বর বন্দ্যোপাধ্যায় ঢাকিদের থামিয়ে দিয়ে বললেন, সবাই শোনো, আমার একটা জরুরি ঘোষণা আছে। আর সুজিত, তুমি যখন এখানে উপস্থিত আছো, তাহলে কথাটা তো আমাকে এমনিতেই আজকেই বলতে হবে। কাকাবাবু এই কথা বলতে না বলতেই কাকাবাবুর ছেলে দামু বলে উঠল, হ্যাঁ, কি কথা বাবা? বলবো, আজ সন্ধে মায়ের মূর্তি বিসর্জনের জন্য বেরিয়ে পড়ার পর আমি যা বলার বলবো। কেন এখন বলো না? এখন বললে কি হবে? না, এখন এ বিষয়ে কিছু বলা যাবে না, তাহলে মাকে অগ্রাহ্য করা হবে। তাই মায়ের মূর্তি বাড়ি থেকে বেরোলে তবেই আমি বলতে পারবো, তার আগে নয়। এই বলে কাকাবাবু বেশ দাপট নিয়ে সিঁড়ির ওপরে উঠে নিজের ঘরের দিকে গেলেন। সকাল গড়িয়ে দুপুর হতেই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বিকেল হতেই বাড়ির মা ও বউয়েরা মায়ের বরণের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারপর সিঁদুর খেলা আর ধনুচি নাচের মধ্যে দিয়ে শত দুঃখের মধ্যেও মাকে হাসি মুখে বিদায় জানানোর ব্যবস্থা করা হলো। মায়ের মূর্তি মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া হলো বাড়ির দালানে। এই বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির সবথেকে বয়স্ক অর্থাৎ বাড়ির কর্তা সবার শেষে মাকে বরণ করে তারপর মায়ের বিদায় যাত্রা শুরু হয়। কিন্তু কাকাবাবু নিচে এলেন না। সেই দেখে কাকাবাবুকে খোঁজাখুঁজি শুরু হয়, কারণ কাকাবাবু প্রণাম না করা অবধি মায়ের মূর্তি নিয়ে বেরোনো সম্ভব হচ্ছে না। কাকাবাবু নিচে নেই দেখে আমাদের আত্মীয় বলে উঠলেন, দুর্গেশ্বরকে গিয়ে কেউ ডেকে নিয়ে আয়। তাড়াতাড়ি যা, ওর ঘর থেকে ওকে ডেকে নিয়ে আয়, না হলে যে মায়ের বিদায় আটকে আছে। আমি এক্ষুনি কর্তাবাবুকে ডেকে আনছি। মধু সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল কাকাবাবুর ঘরের দিকে। অন্যদিকে আমি আর ঋষিকেশ জমিয়ে গল্প আড্ডায় নিজেদের মাতিয়ে রেখেছি। পুজোর এই কয়দিন এখানে বেশ ভালোই কাটালাম, সেই নিয়েই আলোচনা করছিলাম। যাই বলো, দেখতে দেখতে পুজো কেটে গেল বুঝতেই পারলাম না। এই জন্যই বোধহয় বলে বনেদি বাড়ির পুজোতে একটা আলাদা ব্যাপার আছে। সে তো বটেই। আমি তো তোমাকে আগেও বলেছি আসতে, তুমিই তো আসনি। দেখলে তো এবারে এসে এই পুজোয় একটা আলাদাই মাহাত্ম্য আছে। এই কথাটা মন্দ বলনি তুমি। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, এরকম সময় যেন মধুর চিৎকার করার শব্দ পেলাম।
মধু উপর থেকে রীতিমতো চিৎকার করে করে বলছে, এ কি, এসব কি? কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসে দেখে যাও, কি সর্বনাশ হয়েছে। কর্তাবাবু, ও কর্তাবাবু, এ কি হয়ে গেল? মধুর এরকম আর্তনাদ শুনে আমরা সবাই তাড়াহুড়ো করে রীতিমতো ছুটে ছুটে উপরে গেলাম। কি হয়েছে? বাবার কি হয়েছে? কই কই দেখি, মধু কাকা দেখি। আমি আর ঋষিকেশ দামুর পেছন পেছন ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। সেই দৃশ্য দেখে বেশ কিছুক্ষণের জন্য আমি পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। তারপর দামুর চিৎকার ও কথা বলায় আমার হুঁশ ফিরল। ও বাবা, তোমার কি হলো গো? এইরকম কাজটা কে করলো? মা দুর্গা যাওয়ার আগে এরকম ভাবে তোমার কেন নিয়ে গেল? ঘরে ঢুকতেই আমি যেটা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলাম সেটা আর কিছুই নয়, বলা যেতে পারে আমার কাকাবাবুর মৃতদেহ। খাটের পাশে ওরকম লম্বা চওড়া চেহারার মানুষটা পড়ে রয়েছে, পেট দিয়ে অঝরে রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে ধারালো কিছু দিয়ে মানুষটার পেট ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কেউ। চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। সুজিত, সামলাও নিজেকে। কিভাবে সামলাই বলো তো? যে মানুষটার সাথে দুপুরে বসে একসাথে খেলাম সে কিনা দেখুন এইভাবে, কিন্তু কিন্তু এরকম কিভাবে হলো? সেটা আমিও বুঝতে পারছি না, তবে বুঝতে তো হবে। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তবে সেটা আমি পরে দেখছি। আপাতত নিজেকে শক্ত করো। এইসব কথাবার্তা বলতে বলতে আমরা নিচে নেমে আসলাম। তবে নিচে নেমে দেখলাম এ সমস্ত ঘটনা জানার আগে মা দুর্গার মূর্তিকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সবাই। সেই মুহূর্তে শুধু আমি, ঋষিকেশ আর দামু আর মধু বাড়িতে উপস্থিত ছিলাম। খুনের ঘটনার নিয়ম অনুযায়ীতে কিছুতে হাত দেওয়া বা সরানো উচিত নয়, তাই সবার আগে ঋষিকেশ বলে উঠল, আচ্ছা বলছি, থানায় একবার খবর দিতে হবে তো। না না, বাড়িতে মারা গেছে, ওসব থানা পুলিশের দরকার নেই, দরকার নেই। আরে কি মুশকিল, দরকার নেই বললেই হলো নাকি? স্বাভাবিকভাবে তো আর বাড়িতে মারা যায়নি, অস্বাভাবিকভাবে মারা গেছেন, তাহলে থানায় তো জানাতেই হবে। এত কথা এখন ভালো লাগছে না। একে তো বাড়িতে কেউ নেই, তার উপর এইসব থানা পুলিশের ঝামেলার কথা। এই সুজিত, তুই ওনাকে বারণ করে সবের মধ্যে ঢুকতে। আমি নিশ্চয়ই বারণ করতাম যদি ভুল কিছু বলতো, কিন্তু ভুল কিছু তো বলছে না। থানায় তো অবশ্যই জানাতে হবে। এরকম ভাবে কি করে কি হলো সেটা জানাটা সত্যিই জরুরি। এক বাড়ি ভর্তি লোক, তার মাঝে এরকম ঘটনা তো একেবারে স্বাভাবিক নয়। কে বলতে পারে এরপর বাড়ির অন্য কারুর সাথেও যদি এরকম ঘটে? আমার কথা যখন শুনবি না ঠিকই করে দেখেছিস, তাহলে যা ভালো বুঝিস পর। তবে ভুলে যাস না, ভাই কিন্তু এখন এখানে নেই, আর বাবার ব্যাপারে জানার এবং বলার অধিকার তারও আছে, তোর থেকে বেশি আছে। কারণ সে আমার মতোই বাবার নিজের ছেলে, ভাইপো নয়। উনি কি বলে গেলেন কিছুই তো বুঝতে পারলাম না। ভাই বলতে? আরে আমি তোমাকে বলেছিলাম না আমার কাকার দুই ছেলে, এক ছেলে এখানে থাকে আর একজন বিদেশে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলে। কিন্তু এখন তার কাছে কিভাবে খবর পাঠানো হবে? খবর পাঠাতে হবে না, এমনিতেই আজকে রাতে তার এ বাড়িতে আসার কথা। সে কাজে ছুটি নেয় প্রতিবারই দশমীতে বাড়ি ফেরার জন্য। এবারও ফিরবে আজই। পুজোর পরে ফেরে? এ তো ভারী অদ্ভুত কথা। আরে বলো না, সে এসব ঠাকুরে বিশ্বাস করে না, এমনকি এসব পুজোর থেকে যতটা পারে নিজেকে দূরে রাখে। তার জন্য ইচ্ছে করি দশমীতে ছুটি নেয়, যাতে তাকে মায়ের মূর্তি দর্শন করতে না হয়। আর ছোট থেকেই দেখছি বাড়ির ঠাকুর ঘরের ধারে কাছে পর্যন্ত সে যায় না। এসব কথা বাদ দাও,
এখন ছোটদা আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। যতটুকু খবর পেয়েছিলাম, আজকে রাত্রে 12টা বা 1টার মধ্যে ঢুকবে। ততক্ষণ তো অন্তত অপেক্ষা করতেই হবে। এখন তো সবে 8টা বাজে। সে যতই অপেক্ষা করতে হোক না কেন, তাও পুলিশকে খবর দিতে হবে। এসব কথাবার্তা সেরে আমরা দুজন আবারও কাকাবাবুর ঘরে গেলাম। দেহটা একইভাবে ওখানে পড়ে রয়েছে। এর মধ্যে ডাক্তারকে খবর দেওয়া হলো। উনি এসে দেখে মৃত্যু নিশ্চিত করলেন। এসবের মধ্যে বিসর্জন দিয়ে সবাই ফিরে এসে কাকাবাবুর মৃত্যুর কথাটা শুনে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিল। সারা বাড়িতে পুজোর জন্য আত্মীয় স্বজন ভর্তি ছিল। তার মধ্যে এরকম একটা ঘটনায় কেউ কেউ বেশ কিছুটা আতঙ্কিত হয়ে গেছে, আবার কেউ কেউ বেশ কান্নায় ভেঙে পড়েছে। এসবের মধ্যে পুলিশে খবর দেওয়া হলো। যদিও দামুদা বহুবার বাধা দিয়েছিল, কিন্তু আমি সেই কথা গ্রাহ্য করিনি। থানায় খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে দেহটা সরালো এবং আশেপাশে সমস্ত চিহ্ন খুঁটিয়ে দেখল। তবে কাকাবাবুর দেহটা সরাতেই চোখে পড়ল একটা ছোট ত্রিশূল। সে ত্রিশূলটা চোখে পড়তেই ঋষিকেশ সেটাকে হাতে তুলে নিল। কি এটা এখানে কোথা থেকে এলো? সুজিত, এটা দেখো তো, এখানে পড়েছিল কি? এটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি না। দুর্গাপুজোর মধ্যেও মূর্তির আশেপাশে এই ত্রিশূল কখনো চোখে পড়েনি এই কদিনে। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করছি। নিচে চলো, দেহ নিচে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আমরা নিচে আসার পর দাহ করার ব্যবস্থা করা হলো। সেদিনকার রাগটা কোন রকম মিটল। পরের দিন সকালেই আমাদের কলকাতায় ফিরে আসার কথা ছিল, কিন্তু যথারীতি সেটা পিছোতে হলো। সকাল সকাল সবাই উঠোনে মনমরা হয়ে বসে আছে। এরকম সময় রীতিমতো বেশ অনেকটা আনন্দ নিয়ে সদর দরজা দিয়ে ঘরে প্রবেশ করতে করতে শুভম বলল, আরে সরি, এই আমার একদম লেট হয়ে গেছে। এই সবাই কোথায়? এই বলতে বলতে ঘরে প্রবেশ করি আমাদের সবার পোশাক দেখে শুভম একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সবাই এরকম ভাবে এখানে বসে আছো কেন? আর এরকম সাদা সাদা জামা কাপড় সবাই পরে আছে কেন? দাদা, তুই বা এরকম ধুতি পরেছিস কেন? কি হয়েছে? বিসর্জন তো কালকে হয়ে গিয়েছে, তাহলে আজকে আর কি? শুভমের এই কথা শুনে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে পিসিমো বলে উঠলেন, ওরে ওরে, এই যে মৃত্যু বাড়ির পোশাক, এইটুকু তুই বুঝতে পারছিস না? ওকে ওরকম করে বলো না। ও আসলে এইসবের কোনো কিছুরই ধারে কাছে থাকে না। এক সেকেন্ড, মৃত্যু বাড়ি মানে কার কি হয়েছে? আমি তো কিছুই জানি না। সবাই তো এখানে। আর বাবা কোথায়? বাবা নেই। কি বলছিস? তারপর শুভম কান্নায় ভেঙে পড়ল। এই পরিস্থিতিতে এই মৃত্যু নিয়ে ঋষিকেশের সাথে আর আলোচনা করা হলো না। সকাল গড়িয়ে দুপুর হলো। কারোরই মুখে খাবার প্রায় উঠছে না। তবুও বেঁচে থাকার তাগিদে নিয়ম অনুযায়ী সবাই সেদ্ধ ভাত খেলাম। খাওয়া দাওয়া সেরে ঋষিকেশ আর আমি একসাথে গিয়ে ছাদের চিলেকোঠা ঘরটাতে বসলাম। কালকে ওই পরিস্থিতিতে আর এই বিষয়ে কথা বলা সম্ভব হয়নি, কিন্তু দুর্গেশ্বরবাবুর কাজ না মেটা পর্যন্ত আমরা যখন এখানেই আসি, তখন চেষ্টা করতে হবে এর মধ্যেই এই খুনের ঘটনার সমাধান করার। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, কালকে তুমি আমাকে কি একটা দেখাচ্ছিলে? সে বিষয়ে আর কোনো কথা হয়নি। কি ছিল বলো তো? হ্যাঁ, এনেছি, দাঁড়াও। তারপর আমি খেয়াল করলাম ঋষিকেশ নিচে থেকে আসার সময় সাথে করে একটা ব্যাগ এনেছে। সেই ব্যাগটায় সে হাত রাখছে, কিছু যেন একটা খুঁজছে। হাতরে একটা ত্রিশূল বের করল সে।
এই এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ, এইটা তো কালকে কাকাবাবুর দেহের নিচে ছিল, তুমি তখন আমাকে দেখিয়েছিলে। তবে এটা কোথা থেকে এলো সেটাই তো বুঝতে পারছি না। তবে আরেকটা জিনিস আমি পরে খেয়াল করেছিলাম যখন এটা রাখতে গেছিলাম। কি জিনিস? এতে রক্তের দাগ লেগেছিল, ফলাতেও রক্ত লেগেছিল। কাকাবাবুর পেটে তো ধারালো কিছুর আঘাতে অজস্র রক্তপাত হচ্ছিল, সে কারণেই তো মৃত্যু হলো। খুব সম্ভবত সেই রক্তই হয়তো এখানে লেগেছে। তা হতে পারে, তবে এটা একটু অন্য রকম। মানে কি অন্যরকম? ঠিক বুঝলাম না। ছাড়ো এসব, এই ত্রিশূলটা ভালো করে দেখো আর বলো কি দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছি মানে? এটা তো একটা ছোট ত্রিশূল, আর তো কিছু। ভালো করে খেয়াল করো, বুঝতে পারবে। তারপর আমি প্রায় অনেকক্ষণ ধরে ত্রিশূলটাকে খেয়াল করার পর বুঝতে পারলাম ত্রিশূলটি সামনের দিকটা বেশ খানিকটা বেঁকে গেছে, আর ত্রিশূলটা দেখতে ছোট হলেও বেশ ধারালো। এটা এরকমভাবে বেঁকে গেল কি করে? তার থেকে বড় কথা, ওই ঘরে এটা গেল কি করে? এটা তো মায়ের পুজোরও কোথাও ছিল না। দুর্গেশ্বর বাবুর ঘরটাতে চলো তো, ওখান থেকে কিছু জানতে পারি কিনা দেখি। আর হ্যাঁ, দুর্গেশ্বর বাবু কি যেন একটা বলবেন মনে হচ্ছিল। ওই কালকেই তো বললেন যে বিসর্জনের পর সবার সাথে কি যেন গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কি আঁচ করতে পারো কি এমন কথা? না, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ এই ব্যাপারে কেউই ঠিকঠাক জানে বলে মনে হয় না। তবে হ্যাঁ, দুটো বিষয় আঁচ করতে পারি, তবে আমি নিশ্চিত নই যে আমি ঠিক ভাবছিলাম কিনা। মানে উনি কি বলতে পারেন সেই ব্যাপারে কিছু একটা আন্দাজ করতে পারছিলে, তাই তো? বলো তবে আমাকে, তাহলে কিছুটা হলেও সুবিধা হতে পারে। শেষ 2 বছর ধরে সম্পত্তি নিয়ে একটা বেশ ভালো রকমই জট পেকেছিল। মূলত আমাদের ওই যে পিসিমা এসেছেন, তার ছেলের সাথে কাকাবাবু আর দামুদার সম্পত্তি নিয়ে বেশ ভালো রকমই ঝামেলা হয়েছিল একটা। আমার বাবা বেঁচে থাকতেও যদিও সে ঝামেলা হতো, তারপর তো বাবা মারা গেলেন। এখন আমিও সম্পত্তির ব্যাপারে বেশি মাথা ঘামাই না, তাই আমার সাথে আলাদা করে কোনো ঝামেলা হয় না। আর শুভমও এসব ব্যাপারে খুব একটা বেশি ঢোকে না। আমার মনে হয় এই সম্পত্তি নিয়ে ভাগাভাগির ব্যাপারটা কাকাবাবু সোজাসুজি আলোচনা করতে চাইছিলেন। বা কি বলো? আসলে আমাদের এই দুর্গাপুজো যেহেতু এত বছর পুরনো, তাই উপযোগে ঘিরে নাকি বহু ইতিহাস আছে শুনেছি। তবে সেটা কি সে ব্যাপারে আমরা কেউই জানি না। কাকাবাবু আর বাবা জানতেন, ওনাদের পূর্বপুরুষ ওনাদের বলেছিলেন। আর তাদের বলা কথা অনুযায়ী আমাদের বয়সের একটা নির্দিষ্ট সময় আর দশমীর এক বিশেষ তিথিতেই ওই পুজোর ইতিহাস সম্পর্কে আলোচনা করা যাবে, তার আগে নয়। আর আগে যে যে এই সময়ের ইতিহাস সম্পর্কে আলোচনা করবে ভেবেছে বা করতে চেয়েছে, তারা প্রত্যেকেই অস্বাভাবিকভাবে মারা গেছে। এমনকি আমার বাবার মৃত্যুটাও অস্বাভাবিকই ছিল। তোমার বাবার মৃত্যু অস্বাভাবিক মানে? আমি তো এ ব্যাপারে কিছুই জানি না, আগে তো কখনো বলনি। আসলে তখন আমার বয়স খুব একটা বেশি ছিল না, এই সমস্ত নিয়ে মাথা ঘামানোর মতো বয়স তখন হয়নি। তবে এখনো স্পষ্ট মনে আছে, সেইবার দশমীর ভোরে মা বাবাকে ডাকতে গিয়েছিলেন। আর তখনই ঠিক আজকে যেমন কাকাবাবুকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সেই একইভাবে বাবাও খাটের ওপরে এভাবেই পড়েছিলেন। আর তারও পেটে ধারালো কিছুর আঘাত আর মুখে একই রকম ভয়ের ছাপ স্পষ্ট ছিল। তবে তখন কোনো ত্রিশূল বা কিছু ছিল না, বা বলতে গেলে যদি কিছু থেকেও থাকে আমি অন্তত খেয়াল করিনি বা শুনিও নি। পুজোর ইতিহাস তারপর খুন, এইভাবে ভাবলে তো বিষয়টিকে অতি প্রাকৃতিক বলে চালানো যায়। হ্যাঁ, সবাই সেটাই বিশ্বাস করে। কাকাবাবুর মৃত্যুটা সত্যি হয়েছে বলে এখনো এই নিয়ে কেউ আলোচনা করছে না। বেশ কিছুদিন কাটার পরে এই বিষয়টিকেও অতি প্রাকৃতিক ঘটনা হিসেবেই ধরে নেওয়া হবে। আমার বাবার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। আচ্ছা সুজিত, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, মন থেকে উত্তর দেবে, ঠিক আছে? হ্যাঁ বলো না, কি জানতে চাও? তুমি কি এই ঘটনাটিকে অতি প্রাকৃতিক ঘটনা বলে মন থেকে মেনে নিতে পেরেছো? মানে
তুমি কি মনে করো যে একটা খুন কেবলমাত্র অতি প্রাকৃতিক ঘটনা হতে পারে? সত্যি বলতে তখন সেটা ভাবা বা বোঝার বয়স ছিল না, আর সবাই যা বলেছিল আমিও সেটাই বিশ্বাস করে নিয়েছিলাম। আর সময়ের সাথে সাথে বিষয়টি মাথা থেকে একেবারে বেরিয়েই গিয়েছিল, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম তখন। তবে একই জিনিসের আবার পুনরাবৃত্তির পর আমার বিষয়টিকে আর যাই হোক অতি প্রাকৃতিক মনে হলেও যুক্তি দিয়ে বিচার করার পর বিষয়টিকে আর যাই হোক অন্ধবিশ্বাস বলেই মনে হচ্ছে। ঠিক আছে, এটুকু জানার ছিল। চলো আপাতত দুর্গেশ্বর বাবুর অর্থাৎ কাকা বাবুর ঘরে যাওয়া যাক, দেখি ওখান থেকে কোনো লাভ হয় কিনা। তারপর আমি আর ঋষিকেশ দোতলায় কাকাবাবুর ঘরের দিকে এগোতে লাগলাম। ঘরের কাছে গিয়ে দেখলাম দরজাটা ভেজানো। দরজায় আলতো করে ধাক্কা দিতেই মনে হলো ঘরে যেন কেউ আছে। আমি একটু কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে বসলাম, কে কে এই ঘরে কে? আমি জিজ্ঞাসা করা মাত্রই থতমত খেয়ে ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে আসলো, এই তো আমি আমি তারপর ঘরে ঢুকে দেখলাম যে ভেতরে দামুদার স্ত্রী অর্থাৎ বৌদি। এ কি, তোমরা এখন এখানে এলে? কোনো দরকার আছে নাকি? হ্যাঁ, না, আমরা এখানে এমনি এসেছিলাম। তুমি এখন এখানে কি করছো বৌদি? না মানে ওই আর কি, আসলে ঘরটা এমনি ফাঁকা পড়ে আছে তো, তাই আর কি এসেছিলাম। আচ্ছা তাহলে তোমরা এখন এখানে থাকো, আমি না আসছি। হ্যাঁ। এই বলে বৌদি রীতিমতো তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। বৌদির ব্যবহার বেশ খানিকটা অদ্ভুত লাগলো আমার। তারপর কাকাবাবুর ঘরটাকে ভালোভাবে খুঁজে দেখা শুরু করলাম আমরা দুজনে মিলে। ড্রয়ার থেকে শুরু করে টেবিল খাটের তোষক থেকে শুরু করে সবটা ভালোভাবে খুঁজলাম। সব শেষে হঠাৎ করে ঋষিকেশ আমাকে ডাক দিয়ে বলল, সুজিত, এদিকে একটু শোনো, দেখো তো এটা কি। আমি এগিয়ে গিয়ে দেখলাম যে একটা বেশ পুরনো কাগজ। কাগজটা প্রায় অর্ধেক ছিঁড়ে গেছে বললেও চলে। কাগজটা হাতে নিয়ে ভালোভাবে দেখার পরেও লেখাগুলো পরিষ্কার তো দূর, একেবারেই বোঝা যাচ্ছে না। তবে খেয়াল করলাম যে কাগজটা পাওয়া গেছে তার একটা কোণায় একটা কাগজের ছেঁড়া অংশ লেগে রয়েছে। এ কি, এখানে এটা আবার কোন কাগজের টুকরো লেগে রয়েছে? ঋষিকেশ, দেখো তো। দেখেছি, ওই জন্যই আরো অদ্ভুত লাগছে। তবে আমি নিশ্চিত এর সাথে আরো কোনো কাগজ ছিল যেটা এখন নেই, কিন্তু কিসের কাগজ সেটাই বুঝতে পারছি না। এই ড্রয়ার থেকে এটা পেলাম, তারপর ভালো করে খুঁজলাম, কিন্তু অন্য কোনো কাগজ পেলাম না। তার মানে ধরে নিতেই হয় যে এখানে একটা কাগজ নেই। এবার সেটা আগে থেকে ছিল না নাকি এখন, সেটাই তো বুঝতে পারছি না। সব কটা ড্রয়ার খোঁজা হয়ে গেছে? না, এই শেষ ড্রয়ারটা বাকি আছে। ঋষিকেশ কথাটা বলা মাত্রই আমি ওই ড্রয়ারটা খুলতে গেলাম। তবে প্রথমে খুলছিল না, মনে হলো বহুদিন বন্ধ রয়েছে। তারপর একটু চাপাচাপি করতে অবশেষে ড্রয়ারটা খুলে গেল। ড্রয়ার খোলার পর তার ভেতরে ভারী কিছু একটা আছে বলেই মনে হলো। হাত ঢুকিয়ে দেখতেই মনে হলো কোনো মূর্তি। সেই বুঝে সেটা বের করলাম। এই দেখো, এই মূর্তিটা ভেতরের দিকে ছিল এই ড্রয়ারে। কই দেখি। তারপর মূর্তিটা আমি ঋষিকেশের হাতে দিয়ে দিলাম। সে মূর্তিটা হাতে নিয়ে এদিক ওদিক করে ভালোভাবে দেখে বলল, এটা তো মা দুর্গার ছোট একটা মূর্তি। তবে মূর্তিটা এত ছোট তবুও বড্ড ভারী। কিন্তু এই ড্রয়ারটাকে তো দেখে মনে হচ্ছে বহুদিন খোলা হয়নি, তাহলে এই মূর্তিটা এখানে এলো কিভাবে? আর মূর্তিটাকে দেখে মনে হচ্ছে না যে অনেক দিন ধরে এখানে আছে বলে। সুজিত, একবার দেখো তো আর কিছু আছে কিনা। হ্যাঁ, দেখছি। এই বলে আমি ড্রয়ারের ভেতরটা আরো ভালোভাবে খুঁজতে লাগলাম। হাতরাতে যেন মনে হলো একটা ছোট চিরকুট আমার হাতে বাঁধল। এই যে এইটা ছিল ভেতরে। কই দেখি। এই বলে ঋষিকেশ আমার হাতে দুর্গা মূর্তিটা ধরিয়ে
চিরকুটটা হাতে নিয়ে সেটা খুলল। চিরকুটটা খুলে অবাক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকলো। কি হলো? কি লেখা আছে ওতে? কথাটা বলা মাত্রই ঋষিকেশ আমার হাতে চিরকুটটা দিল। দশমীর রক্তাক্ত ইতিহাসে মৃত্যুর হাতছানি। তবে লেখাটা পিনের কালিতে নয়, লাল রঙের কিছু দিয়ে লেখা রয়েছে। তবে সেটা কি সেই ব্যাপারে আমি পরিষ্কার বুঝতে পারলাম না। তবে লেখাটা পড়া মাত্রই আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। নিজের মধ্যে থাকা প্রশ্নগুলো চাপতে না পেরে বলে বসলাম, এ কি? এই লেখাটার মানে কি? কে রাখলো এখানে এটা? কাকাবাবু কি তবে এখানে এটা রেখেছেন? কিন্তু তা কি করে হবে? কাকাবাবু কি বুঝতে পেরেছিলেন যে ওনার শেষ সময় আগত? তবে কি যে ইতিহাসের গল্প আমরা কেউ জানি না সেটা সত্যি? আচ্ছা, বাবা বা কাকাবাবুর মৃত্যুটা কি সত্যি অলৌকিক? তাহলে কি? আরে থামো তো, থামো থামো। এত প্রশ্ন একসাথে করলে পরে এর উত্তরগুলো কখন খুঁজবে? তার চেয়ে বরং একটা একটা করে উত্তর খোঁজার চেষ্টা করো। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, আর যাই করো না কেন এই ঘটনাটাকে অলৌকিকভাবে গা ছেড়ে দিও না। বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে আমাদের, তাহলে এই সবটাই বোঝা যাবে। তবে একটা কথা সুজি, এই বাড়ির কেউ যেন এটা ঘুণাক্ষরেও টের না পায় যে আমরা এই বিষয় নিয়ে ভিতরে ভিতরে তদন্ত শুরু করেছি। তবে এই বিষয়ে তোমাদের বাড়ির লোকেদের সাথে তো কথা বলতেই হবে। সেটা আমি বলতে গেলে একরকম দেখাবে, তার চেয়ে বরং তোমাকে এই কথা বলে জেনে নিতে হবে যে এই পুজোর ইতিহাসের গল্পটা ঠিক কি। খুব সম্ভবত এবার কেউ এ বিষয়ে জানে না, তবুও জানার চেষ্টা করতে হবে। তুমি ঠিকই বলেছ। আচ্ছা, বাড়ির সবাইকে কি তাহলে আজকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা কি ঠিক হবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যায় ততই তো ভালো। তুমি বরং আজকে বিকেলে সবাইকে উঠোনে ডাকো, সবার সামনেই যা কথা বলার বলো, তাহলে আমারও বিষয়গুলো বুঝতে সুবিধে হবে। আর তুমিও বুঝতে পারবে, তোমার কিছু প্রশ্নের উত্তর পেলে হয়তো পেতেও পারো। হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে সবাইকে সন্ধেবেলায় উঠোনে এক হতে বলছি। এখন তো অনেক আত্মীয় স্বজনই চলে গেছে, তবে যারা এই ব্যাপারে জানলেও জানতে পারে তারা যদিও রয়েছে, যেমন পিসিমা, তার ছেলে, তারপর দামুদা, শুভমদা আর বৌদি তো আছেই। জানলে মূলত এদের মধ্যেই কেউ জানতে পারে। ঋষিকেশের কথা বলা অনুযায়ী আমি বিকেল 5টা নাগাদ সবাইকে উঠোনে জড়ো হতে বললাম। উঠোনে জড়ো হতে না হতেই পিসিমা একটু খোঁচা মেরে আমাকে বলে বসলেন, কি ব্যাপার কি সুজিত? সবাইকে এত জরুরি তলব? আজকেই সব সম্পত্তির ভাগাভাগি হয়ে যাবে নাকি? এত তাড়াহুড়ো করে ডেকে পাঠানো, কি ব্যাপার? আমি কি সম্পত্তি নিয়ে কোনোদিনও কিছু জানতে চেয়েছি পিসিমা? না, আগে তা তো চাসনি। তবে কে বলতে পারে, এখন সবে সবে দুর্গেশ্বর মারা গেছে, এখন তোর মনে হতেই পারে যে তোর ভাগটা তোর এখনই দরকার। না, সেরকম কিছু আমার মনে হয়নি, আর আমি চাইবও না। দেখ, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার বাপু। আমাকে আমার ভাগটা ভালোই ভালোই ছেড়ে দিলেই ভালো। নইলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, সেটা আমি এখনই তোদের সবাইকেই পরিষ্কার জানিয়ে দিলাম। মানেটা কি? হ্যাঁ, সারা জীবন থাকলাম আমরা এখানে, করলাম আমরা, এখন হ্যাঁ হঠাৎ করে ভাগাভাগি নিয়ে বলতে শুরু করে দিয়েছ? ভালোই মজার কথা, তাই না? দেখ বাবু, আমি যে আজকে নতুন কথা বলছি তা তো না। তোর বাপকেও আমার বলা ছিল যে আমি এবাড়ির মেয়ে, তাই বলি কি সম্পত্তির ওপর সব অধিকার ছেড়ে দেব? তা তো আর হয় না। কিন্তু তোমরা থামবে? একটা মানুষ সত্যি সত্যি মারা গেছে, তার কাজও হলো না, আর এখন তোমরা সম্পত্তি নিয়ে এরকম আলোচনা করছো। তোমাদের একটুও খারাপ লাগছে না? আর দাদা, আমাদের বাবা মারা গেছে,
এতটা নিচে নেমে গেছিস? ছি! দেখ ভাই, তুই যতই চিৎকার কর না কেন তাতে আমার কিছু যায় আসে না। আমি তো কথা তুলিনি, কথা যে তুলেছে তাকে মনে করিয়ে দিচ্ছিলাম। তাই হ্যাঁ, তুই তো বিদেশে চাকরি বাকরি করে ভালোই টাকা পয়সা জমিয়ে নিয়েছিস, তাই তোর এই বিষয়ে মাথা ব্যথা নেই, সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তাই দয়া করে এইসব কথায় তুই ঢুকিস না, বুঝলি? আরে তোমরা থামবে? আমি কি এখানে ঝগড়া করার জন্য সবাইকে ডাকলাম নাকি? আমার যেটা বলার আমি তো সেটাই বলতে পারছি না এসবের জন্য। তুই ছাড় তো এইসব ঝামেলার কথা। তুই কি বলছিলি সেটা বল, বাদ দে এসব নাটক। তুমি তো এ বাড়ির মেয়ে। এই বাড়িতে ছোট থেকে শুনছি দুর্গাপুজোকে ঘিরে নাকি রহস্য আছে, যা আমাকে কেউ কখনো বলেনি। কিছু নাকি বলার নিয়ম আছে, সেই সময়ের আগে নাকি বলা যায় না। তুমি নিশ্চয়ই জানবে সেই ইতিহাসের কথা। বাবার সময় কথাটা আমার মাথায় আসেনি, ছোট ছিলাম। কিন্তু কাকা বাবুর মৃত্যুর পর হঠাৎ করেই মাথায় আমার এই প্রশ্নটা এলো। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আমিও শুনেছি, কিন্তু জানি না। পিসিমা, তুমি বলো তো এই ব্যাপারটা। আরে আরে না 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 না, আমি ওসব আমি কিছু জানি না। আমি এ বাড়ির মেয়ে, তাই আমাকে ওরা কেউ কিছুই জানায়নি। নিয়ম অনুযায়ী নাকি এ কথা শুধু ছেলেদেরই বলা যায়, তাই আমি এইসব ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। কেউ আমাকে কিচ্ছু জানায়নি। কোনোভাবে কিচ্ছু জানো না পিসিমা? কাকা বা বাবা কেউ কোনোদিন কিচ্ছু বলেনি? না, দুর্গেশ্বর কোনো দিনও কিছু বলেনি। তবে তোর বাবা মানে শিবেশ্বর কিছু কিছু বলেছিল বটে। কি বলেছিল বাবা? আর কবেই বা বলেছিল? আগে তো বলনি কখনো। তোর বাবা মারা যাবার প্রায় সপ্তাহখানেক আগে আমাকে বলেছিল। কেন যে বলেছিল তা জানি না, তবে সে বছরও দুর্গাপুজোতে এবারই এসেছিলাম। সেটা চতুর্থীর দিন ছিল, সেটা আমার খুব স্পষ্টভাবে মনে আছে। এই বিষয়ে কিছু কিছু কথা ও সেদিন আমাকে বলেছিল। তখন তুই খুব ছোট ছিলিস, খুব সম্ভবত ওই 15 বছর মতো বয়স হবে। আর এতদিন এই নিয়ে কোনো কথাই ওঠেনি, তাই আমিও আর বলিনি। আর তখন কি আর তোর সে কথা বোঝার মতো বয়স ছিল? আর কি বা বলবো আমি বল? নিজেই যদি ঠিক করে না জানি তবে আমি কি বলবো? বলো না, কি বলেছিল বাবা তোমাকে? আসলে শিবেশ্বর আমায় বলেছিল এই বাড়ির দুর্গাপুজোয় দশমীর দিন থেকে একাদশীর মধ্যে প্রতি 20 বছর অন্তর পরিবারের কেউ না কেউ যে এই পুজোর ইতিহাস সম্পর্কে জানে তার মৃত্যু অনিবার্য। তখন আমি তার কথাটিকে একেবারেই গুরুত্ব দিইনি। তবে তার ঠিক 7 দিন পর একাদশীর দিন ঘরে শিবেশ্বরের মৃতদেহটা দেখে তার এই কথাগুলো আমার কানে সেদিনও ভেসেছিল। এমনকি আজও মাঝে মাঝেই এই কথাগুলো মনে পড়ে যায়। দুর্গেশ্বরের মৃত্যুর পর বিষয়টা আমার কাছে আরো বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তবে একটাই স্বস্তির কথা, যে এই পুজোর ইতিহাস সম্পর্কে এর পরবর্তী প্রজন্ম অর্থাৎ তোরা 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 কেউ কিচ্ছু জানিস না। তাই আশা করা যায় যে এরকম কোনো বিপদ তোদের হবে না। কিন্তু আমাদের জানালো না কেন? দেখ, সেটা তো আমি অত পরিষ্কারভাবে বলতে পারবো না, তবে এইটুকু জানি যে এক বিশেষ তিথিতে এই ইতিহাস সম্পর্কে জানাতে হয়, সেটাও কোনো এক দশমীর রাতে। সেই তিথি এসেছিল কিনা তাহা আমি জানি না, তবে শিবের স্মরণ তো তোদেরকে কোনোদিনই এই ইতিহাস জানাতে চায়নি, কারণ তার ধারণা ছিল যে
এই ইতিহাস জানলে তোদের জীবনেও এরকমই কোনো চরম বিপদ ঘনিয়ে আসবে। তাই তাই সে চাইনি রে তোদেরকে এরকম মৃত্যুর মুখে ঠেলে দিতে। বাবা আমাকেও কিছু কখনো বলেনি। হ্যাঁ, সত্যিই তাই। কিছু একটা ইতিহাস আছে সেটা জানতাম, তবে এরকম কিছু যে ব্যাপার আছে সেটা আজকেই প্রথম জানলাম। বিকেলবেলা এই সমস্ত বিষয় আলোচনা সেরে রাতের দিকে খাওয়া দাওয়া সেরে আমি আর ঋষিকেশ একটা ঘরে গিয়ে বসলাম। আমি যখন ঘরে ঢুকলাম দেখলাম ঋষিকেশ খাটের উপর বসে কি যেন একটা ভাবনা চিন্তা করছে, আর বৌদি জামা কাপড় ভাঁজ করছে। তারপর আমি গিয়ে ঋষিকেশের পাশে বসলাম, তাকে বললাম, কিছু বুঝলে? কোনো কিছুই মেলাতে পারলাম না এখনো অবধি। ওই ঘর থেকে যে জিনিসগুলো পেলাম সেগুলো তোমার কাছেই আছে তো? ভালো কথা মনে করিস। দাঁড়াও পদ্মাবতী, একটু শুনবে এদিকে। এই বলে বৌদিকে ডেকে ঋষিকেশ পকেট থেকে একটা চিরকুট বের করল। তারপর বৌদির সামনে আসতেই তার হাতে দিয়ে বলল, আচ্ছা, এটা কি দিয়ে লেখা? মানে এই যে লাল আভাটা দিয়ে লেখা হয়েছে সেটা কিসের? কিছু আঁচ করতে পারছো? দেখে তো মনে হচ্ছে আলতা। তুমি নিশ্চিত? না তা নই, তবে সিঁদুর বা আবির বা গুঁড়ো কিছু নয়, সেই ব্যাপারে আমি নিশ্চিত। এটা আলতা নয়তো রং, গাঢ় লাল রং, রক্তের মতন, কিন্তু রক্ত নয় এটা। রক্ত হলে এতক্ষণ লাল থাকতো না। কথাটা শেষ করে ঋষিকেশ আবার কি যেন একটা ভাবতে শুরু করল। তারপর তার সেই ব্যাগটা থেকে হাতড়ে যেন কিছু খুঁজল। একটু পরেই দেখলাম সে মা দুর্গার ওই ছোট মূর্তিটা ব্যাগ থেকে বের করল। সেটাকে উল্টে পাল্টে দেখতে লাগলো। কি দেখছো? যদি কিছু ক্লু পাই তাই খুঁজছি। ওই যে কথায় আছে না, যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তাই দেখছি যদি কোনো রত্ন পাই তবে সেটা মূল চাবিকাঠি হবে এখন। বুঝলাম, তবে এর কোনো কুল আমি অন্তত খুঁজে পাচ্ছি না। সেটা তো আমিও পাচ্ছি না, তবে এটা কোনো অতি প্রাকৃতিক ঘটনা না সে ব্যাপারে আমি নিশ্চিত, কারণ আমি এইসবে বিশ্বাসী নই। কিন্তু এখন প্রশ্নটা হলো, খুনটা কে করলো? কাউকেই সন্দেহের বাইরে রাখতে পারছি না। সবাইকে সমানভাবে সন্দেহ হচ্ছে, কারণ এটা কোনো বাইরের শত্রুর কাজ নয়, খুব কাছের কেউ কাজটা করেছে। আর এই মন্দিরের পুজোর ইতিহাসও সে জানে, সে ব্যাপারে আমি নিশ্চিত। কিভাবে? আমি যদি খুব ভুল না হই তাহলে সেই ইতিহাসটাকেই কাজে লাগিয়ে কাজটা করেছে, আর ঘটনাটা এমনভাবে সাজিয়েছে যাতে করে পুরো বিষয়টাকে অতি প্রাকৃতিক ঘটনা বলে মনে হয়। কিন্তু তা কিভাবে সম্ভব? কারণ আমরা কেউই এ ব্যাপারে জানি না। তাহলে আর কারোর পক্ষে জানা কিভাবে সম্ভব? বাবা নেই, কাকাবাবুও কাউকে বলেছে বলে মনে হয় না, আর দাদারাও তো জানে না বলল। তাহলে আর কেউ কিভাবে জানবে? পিসিমাও তো বলল যে সেও পুরোপুরি জানে না। তাহলে সেটা মুখে তো সবাই বলছে জানে না, কিন্তু সত্যিই জানে কিনা সেটা তুমি কিভাবে জানবে? তুমি এখানে থাকো না, তো তোমার কাকাবাবু তার দুই ছেলেকে বলেছে কিনা সেটা তুমি কিভাবে জানবে? আর পিসিমাকে পুরোটা সত্যি বলেছে তারও তো কোনো প্রমাণ নেই। তুমি খেয়াল করেছিলে কিনা জানি না, জিজ্ঞাসা করাতে উনি কেমন একটা ঘাবড়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেটা আমিও খেয়াল করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল হঠাৎ এতদিন পর জিজ্ঞেস করেছি বলে তাই চমকে উঠেছিল। আর দামুদার কথা বলতে পারবো না, মানে কাকাবাবু ওকে বলেছে কিনা তা জানি না, তবে শুভমদা খুব সম্ভবত জানে না, কারণ সে এখানে প্রায় থাকে না বললেই চলে। এই প্রতি বছর পুজোর সময় আমি যেমন এখানে আসি তেমন সেও আসে। বুঝলাম। কেন, কি হলো? আমি কথাটা জিজ্ঞেস করা মাত্রই বৌদি আঙুল উঁচিয়ে দরজার দিকে দেখালেন। আমি ঘরে ঢোকার সময় দরজাটা ভিজিয়ে এসছিলাম, কাঠের দরজা। বৌদি ওরকম আঙুল দিয়ে দেখাতে প্রথমে বুঝতে পারিনি। আরে কি দেখাচ্ছ বুঝতে পারছি না। আরে আস্তে আস্তে।
দরজার ওপরে কেউ একটা আছে। দরজার নিচের ফাঁকে তার ছায়া বোঝা যাচ্ছে। কই? হ্যাঁ তাই তো, আমি খেয়াল করিনি এতক্ষণ। কিন্তু বাইরে কে আছে আর কেনই বা? আস্তে আস্তে গিয়ে দরজাটা খোলো। আমাদের বুঝতে হবে বাইরে কে আছে, সে কেনই বা আমাদের কথা শোনার চেষ্টা করছে। দরজা খোলো। তারপর আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে ভেজানো দরজাটা খুলতে রীতিমতো দরজার ওপারে থাকা ব্যক্তি একটু হলেই মাটিতে পড়ে যাচ্ছিল। দরজাটা খুলে দেখি আর কেউ না, বৌদি মানে দামুদার স্ত্রী। এ কি, তুমি এখানে এভাবে কি করছো? না মানে ওই আর কি, আমি এখানে এই তো চা দিতে এসেছিলাম। তুমি তো আমাকে ডাকলে পারতে, আমি নিয়ে আসতাম। তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? না না, সময় নষ্ট কিসের? আর তোমাকে কি করে ডাকি বলো তো? তুমি তো এখানকার অতিথি বলে কথা। তা বৌদি, তুমি চা দিতে এসেছিলে, তা না দিয়ে দাঁড়িয়েছিলে বাইরে। আর কি কিছু বলবে? মানে কোনো দরকার আছে? তাহলে বলতে পারো। না না, আর কিছু দরকার নেই, কোনো দরকার নেই। ওই তো চাটাই দিতে এসেছিলাম। তোমার কথা বলছিলে না, তাই মানে বিরক্ত করতে চাইনি আর কি। তবে যাই বলুন বৌদি, আপনাকে বারবারই ভুলভাল সময় ভুলভাল জায়গায় দেখা যাচ্ছে, তাই না? আপনার কথা আমি ঠিক বুঝলাম না, মানে ভুল সময় ভুল জায়গায় মানে? না মানে এই ধরুন, যখন যেখানে থাকার কথা না, আপনি খুব অদ্ভুতভাবে তখন সেখানেই পৌঁছে যাচ্ছেন, সেটাই বললাম আর কি। না না, আমি আসলে বুঝতে পারিনি তোমরা গুরুত্বপূর্ণ কোনো আলোচনা করছিলে। আমার 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 এই সময়টা না আসা একদম উচিত হয়নি। ঠিক আছে, আমি এখন আসছি। আমার ভেবে আসা উচিত ছিল। আরে না না না, আমি একটু রসিকতা করলাম। বাড়ির সবার মন মেজাজ যেরকম হয়ে আছে, তাই একটু মজা করলাম। কিছু মনে করবেন না কিন্তু, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। এই তো চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখানে রেখে যাই? হ্যাঁ হ্যাঁ, রাখুন এখানেই। ঠিক আছে, আমি তবে নিচে যাই, বুঝলে? এই হেসেলে অনেক কাজকর্ম আছে, সেগুলো তো করতে হবে না। হুইসের জন্য ভাত তো বসাতে হবে, নইলে সকলের আবার খাওয়া হবে না। তুমি একা যাবে কেন? আমিও যাচ্ছিলাম এক্ষুনি। চলো আমরা হেসেলের দিকে যাই তবে। না না, তুমি আমাদের বাড়ির অতিথি, তুমি এখন কি বাড়ির কাজ করবে? ছি ছি, সেটা কি ভালো দেখায়? তুমি তুমি এখানে থাকো, আমি আসি, কেমন? পুরো পুজোটাই তো প্রায় তোমাদের বাড়িতে কাটালাম, এরপরেও অতিথি বলে দূরে সরিয়ে রাখবে? আর বিপদের দিনে সাহায্য না করতে পারলে আমার নিজেরও খুব খারাপ লাগবে। আচ্ছা বেশ বেশ, আসো আসো, আমার সাথে আসো। এরপর বৌদিরা নিচে চলে গেল। আমি আর ঋষিকেশ সেই পুরনো কাগজটা নিয়ে বসলাম। যদিও তার মধ্যে থাকা লেখাগুলোর কোনোটাই উদ্ধার করা যাচ্ছে না, তবুও বোঝার চেষ্টা করতে লাগলাম। মা দুর্গার মূর্তিটা এদিক ওদিক করে ভালোভাবে দেখতে লাগলাম। হঠাৎ করে চোখে পড়ল মা দুর্গার কপালে ত্রিনয়নের কাছে একটা ছোট মতন কি যেন জল জল করছে। ঋষিকেশ, এই দেখো, মায়ের ত্রিনয়নের কাছে। কই দেখি। খুবই ছোট চকচকে পাথর। এটা সচরাচর খালি চোখে ভালোভাবে না দেখলে দেখা যাচ্ছে না। আমি ততক্ষণ খেয়ালও করিনি। ত্রিশূলটাতে রক্তের দাগ ছিল, ড্রয়ারে এই মূর্তিটা, আর এই পুরনো কাগজটার সাথে আরও একটা কাগজ ছিল মনে হচ্ছে, যেটা কেউ ছিঁড়ে নিয়েছে। ছিঁড়ে নিয়েছে বলা ভুল, মনে হচ্ছে কোনোভাবে ছিঁড়ে গেছে। এই কাগজটার কোনো পুরনো নথির সাথে আরও কোনো নথি মনে হচ্ছে ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয়, কারণ যে পরিকল্পনা মাফিক একটা খুন এরকমভাবে করতে পারে, সে আর যাই হোক ইচ্ছাকৃতভাবে কোনো কাগজ এরকম অর্ধেক ছেঁড়া অবস্থায় ফেলে যাবে না। কাগজটা যদি তার প্রয়োজনে নাও হয়, তবুও সে ফেলে যাবে না, কারণ এটাকে এরকম দেখলে যে কেউ বুঝতে পারবে যে ওই ঘরে কেউ ঢুকেছিল আর এভাবে কাগজটা ছিঁড়ে নিয়েছে। আমার মনে হয় কোনো কারণে এই কাগজটা ওই কাগজ থেকে আলাদা হয়ে গিয়েছে। ঠিক বলেছ,
আমার মনে হয় মূর্তি, ত্রিশূল বা চিরকুট নিয়ে আমাদের এখন মাথা না ঘামানোই ভালো, কারণ এগুলো নিয়ে যত মাথা ঘামাচ্ছি তত বিষয়টাকে অতি প্রাকৃতিক বলেই মনে হচ্ছে, আর অযথা সময় নষ্ট হচ্ছে। আর এগুলো নিয়ে যখনই ভাবছি না কেন আমার বারবার মনে হচ্ছে যে ইচ্ছে করে কি ওই বিষয়গুলিকে এরকমভাবে সাজিয়েছে বাকিদের ভুল পথে চালিত করার জন্য। কিন্তু এত নিপুণভাবে বিষয়গুলোকে সাজানোর মতো এরকম ভয়ঙ্কর মস্তিষ্কের কেউ যে এই বাড়িতে বসবাস করে, এটা ভাবলেই তো আমার ভয়ে গা শিউরে উঠছে। পুরো ক্রিমিনাল মাইন্ড। আর আমি যদি খুব ভুল না হই তাহলে সে আগেও এরকম কোনো ঘটনা ঘটিয়েছে, নইলে প্রথমবারেই এতটা পুঙ্খানুপুঙ্খভাবে এই কাজ করা সম্ভব নয়। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে কে এরকমটা করতে পারে। তাহলে কি পিসিমা বা ওনার ছেলেই এসবের সাথে যুক্ত? কারণ বাবার মৃত্যুর সময় আমার বয়স 15, আর খুব সম্ভবত দামোদার বয়স 20 বা 22। সে এরকম ঘটনার কথা ভাববে না। আর এই বাড়িতে আর কেউ নেই যে এরকম কিছু করবে। বাকি রইল শুধুমাত্র পিসিমা। অবশ্য ওনার ছেলে তখন ছোটই ছিল, মানে 18 বছর। যতটুকু মনে পড়ছে হতে পারে বড় হয়ে ওনার কাছ থেকে শুনেছে। সুজিত, বয়স হিসাবে আর যাই হোক না কেন অপরাধী বিচার করো না। আর কেউ না জানলেও তুমি তো খুব ভালো করেই জানো অপরাধীদের কোনো বয়স হয় না, কি তাই তো? সেই হিসেবে দেখতে গেলে তোমার পিসিমার ছেলের তখন বয়স কম ছিল, তাই তোমার বাবাকে নিশ্চয়ই সে খুন করেনি। আর এখন তোমার পিসিমারও যথেষ্ট বয়স হয়েছে, তাই বয়স হিসাবে দেখতে গেলে এই বয়সে এসে তোমার কাকা বাবুকেও তিনি খুন করবেন না। তবে আমি নিশ্চিত যে এই কাজটা করেছে সে একই লোক, পরিকল্পনাটাও একই মানুষের। তবে কি সেই পরিকল্পনা তা আমি জানি না, সেটা জানতে পারলেই অর্ধেক প্রশ্নের জবাব পেয়ে যাব। যতক্ষণ না এই প্রশ্নের জবাব পাচ্ছি ততক্ষণ কেউই আমাদের সন্দেহের ঊর্ধ্বে নয়। বয়স থেকে শুরু করে সব কিছু নির্বিশেষে দোষী হিসাবে সবাইকেই আমাদের ভেবে রাখতে হবে। সময় আসলে আসল অপরাধীকে ঠিক খুঁজে পাবো আশা করছি। তোমার কথায় যুক্তি আছে, তবে আরেকটা কথা, আমি হয়তো খুনের পেছনের কারণটা কিছুটা হলেও আন্দাজ করতে পারি। কি কারণ বলো তো? মানে তোমার কি মনে হয়? আমাদের এই বাড়িতে সর্বদা সম্পদ ছাড়া আর কোনো কিছু নিয়ে কোনো দিনও ঝামেলা হয়নি। আমি যদি খুব ভুল না হই তাহলে সেই সম্পত্তির লোভেই এরকম কিছু হয়েছে। মানে আমি বলতে চাইছি এই দুটো ঘটনা হয়তো সম্পত্তির লোভেই হয়েছে, মানে আমার অন্তত তাই মনে হয়। সেটা যদি হয়ে থাকে তাহলেও কাউকে সন্দেহের বাইরে রাখার নয়। এই কদিন মূলত আজকে বিকেলে আমি যা বুঝলাম তাতে করে তোমার পিসিমা আর তোমার দামুদা উভয়ই মধ্যেই সম্পত্তি নিয়ে বিশাল লোভ কাজ করছে। আর রমি বৌদির যখন তখন এরকম ভুলভাল জায়গায় চলে যাওয়ার ব্যাপারটা শুধুমাত্র কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে সে ব্যাপারে আমি যদিও নিশ্চিত নই এখনো। হ্যাঁ, সেই ব্যাপারটা আমিও কিছুটা খেয়াল করলাম। অন্ততপক্ষে আজকে তো বিষয়টা আমার একটু অদ্ভুতই লাগলো। বৌদি রীতিমতো দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, সেই ব্যাপারে আমি নিশ্চিত। আর জিজ্ঞাসা করাতে এমনভাবে থতমত খেয়ে গেল, তাতে আমার নিশ্চিতটা আরো বেশি পোক্ত হয়ে উঠল। কথাটা শেষ করতে না করতেই নিচ থেকে ডাক শোনা গেল, কই গো, সবাই খেতে এসো। চলো খেয়ে আসা যাক। আজকে আপাতত খেয়ে দিয়ে ঘুমাই, তারপর কালকে আবার ভাবা যাবে এই নিয়ে। চলো নিচে যাই। তারপর খাওয়া দাওয়া সেরে সেদিনকে রাতে কোনো রকমে 2 চোখের পাতা এক করলাম। ভোর রাতের দিকে হঠাৎ করে কার একটা কথা বলার শব্দে ঘুমটা ভেঙে গেল। রাত যে বেশ গভীর সেটা আমি ভালো করেই বুঝতে পারলাম। এত রাতে কে কথা বলছে তা ভেবে বেশ খানিকটা অবাক হলাম। ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে আস্তে করে গিয়ে দরজাটা খুলে বাইরের দিকে মুখ বাড়িয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এবার ঘর থেকে বেরিয়ে সামনে বেশ কিছুটা এগোতেই
আবারও একটা কথা বলার শব্দ কানে এলো। আরে আমি তো তোমাকে বললাম আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাব। এখানে একটা উদ্দেশ্য পূরণে এসেছি, সেটা হলেই আমি ফিরে যাব, আর তারপর ওখানেই পুরো সেটেল করে যাব। এত রাতে কি কথা বলছে সেটা নিয়ে প্রথমে আমার একটু অদ্ভুত লাগলো, তারপর কণ্ঠস্বরটা চিনতে পারলাম। আমার বুঝতে অসুবিধা হলো না যে এটা আর কেউ নয়, শুভম দা। আমি একটু একটু করে তার দিকেই এগোতে লাগলাম। দেখলাম সামনের উঠোনের দিকে দাঁড়িয়ে আছে, সেখান থেকেই তার কণ্ঠস্বরটা ভেসে আসছে। আমি সেদিকে একটু একটু করে এগিয়ে যেতে যেতে শোনার চেষ্টা করলাম। দেখো, এখানে এসে আমি দেখছি আমার বাবা মারা গেছে, আর তাছাড়া এখানে আমার অনেক কাজ আছে। একটু বোঝার চেষ্টা করো, কিছুদিন একটু অপেক্ষা, তারপরেই তো আমি ফিরে যাচ্ছি। ততদিন একটু ধৈর্য ধরো। আমি একটু অবাক হয়ে কথাগুলো বোঝার চেষ্টা করা সত্ত্বেও কিছু বুঝতে পারলাম না। কৌতূহলের বশে শুভমদার কাছে গিয়ে পিছন দিক দিয়ে বলে বসলাম, এত রাতে এখানে কি করছো দাদা? কে? কথাটা বলা মাত্রই শুভমদা ফোনটাকে যেন তাড়াহুড়ো করে ভয় পেয়ে রেখে দিল। আমি? তুমি এখন এখানে? না, মানে ফোনটা বাজছিল তো, তাই এসেছিলাম দেখতে কে ফোন করেছে আর কি। হ্যাঁ। এত রাতে? এত রাতে কে ফোন করলো? না মানে কেউ কথা বললো না, তাই জানি না, বলতে পারবো না। এই আমি না ঘুমোতে গেলাম, আমার খুব ঘুম পাচ্ছে খুব। হ্যাঁ, ঘুমোতে গেলাম। এই কথাটা বলে শুভমদা যেন আমাকে এড়িয়ে যেতে চাইল। তারপর যত তাড়াতাড়ি পারল সে ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। বিষয়টা দেখে আমি বেশ খানিকটা অবাক হলাম। রাত তখন অনেকটাই গভীর। এই নিয়ে বেশিক্ষণ না ভেবে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর হতেই এই ঘটনাটা ঋষিকেশকে বললাম। তুমি পরিষ্কার শুনেছো কারোর সাথে কথা বলতে? আরে হ্যাঁ গো, আমি শুনেছি, পরিষ্কার শুনেছি। কথা বলছিল। আমি যেই জিজ্ঞাসা করলাম অমনি বলল কে যেন ফোন করেছিল, কথা বলেনি। কিন্তু আমি পরিষ্কার শুনেছি শুভমদা কথা বলছিল। আচ্ছা, কি কথা বলছিল মনে করতে পারো? হ্যাঁ, মানে কিছু কিছু শুনেছিলাম। ওই কি যেন বলছিল, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যাবে, কি উদ্দেশ্য পূরণ হলেই চলে যাবে, মানে এই জাতীয় কথা বলছিল, যতটুকু মনে পড়ছে আমার। সে কি, কিসের উদ্দেশ্য? আমিও তো সেটাই বুঝতে পারছি না, কি জানি। এ বাড়ির লোকজনকে বোঝা বড় কঠিন কাজ। এক একজনের এক এক রকম ব্যবহার দেখে আমি নিজেই রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছি। কালকে রাত্রেই ছেঁড়া কাগজটা দেখছিলাম, মানে যে কাগজের লেখাগুলো বোঝা যাচ্ছিল না। খুব পুরনো কাগজ বলে মনে হচ্ছিল ওই কাগজটাকে। দূর দূর, ও দেখা যায় না। কালকে তো অতক্ষণ দেখলাম, কিছুই তো বুঝতে পারলাম না। তুই তো নিজেই দেখলে। হ্যাঁ, তা পারিনি ঠিকই, কিন্তু সেই কারণেই আমি আবারও ভালো করে দেখছিলাম। একটা অদ্ভুত চিহ্ন আমি ওই কাগজে পেয়েছি, অন্যান্য সব লেখার থেকে ওই চিহ্নটা তাও আবার পরিষ্কার বোঝা যাচ্ছে। কোথায় দেখি? দাঁড়া, দেখাচ্ছি। এই বলে ঋষিকেশ একটা ডায়েরি বের করল। তার ভেতর থেকে ওই কাগজটা বের করে আমার দিকে ঘুরিয়ে কাগজের মাঝ বরাবর আঙুল দিয়ে আমাকে কি যেন একটা দেখানোর চেষ্টা করল। আমিও সেটাকে খুব মনোযোগ সহকারে বেশ কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম যে পুরো কাগজটার মধ্যে সেখানে থাকা লেখাটা একটু হলেও বোঝা যাচ্ছে। আরেকটু বোঝার চেষ্টা করে পরে বুঝলাম সেখানে লেখা আছে ডিস্ট্রিবিউশন। ব্যাস, তারপরে লেখাগুলো আবারও একই রকমভাবে তেমন বোঝা যাচ্ছে না। ডিস্ট্রিবিউশন মানে এখানে কেন? সেটাই বলার চেষ্টা করছি। আর আমার এই কাগজটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো উইলের প্রথম পৃষ্ঠা, বাকি পৃষ্ঠাগুলো উধাও। কি? তুমি নিশ্চিত? তাই তো মনে হচ্ছে। তবে এর সাথে আরও কাগজ ছিল, সেটা কেউ নিয়ে নিয়েছে। কিন্তু এই কাগজটাও তার প্রয়োজন পড়বে। কাগজটা যেভাবে ছেঁড়া আছে
তাতে করে মনে হচ্ছে সে নিজের অজান্তেই এই কাগজটা ফেলে গেছে। কাগজের লেখাগুলো যতই বোঝা না যাক না কেন, তবুও এই কাগজটা লাগার সম্ভাবনা আছে। আর তার থেকেও বড় কথা, উইলের বাকি পৃষ্ঠাগুলো বোঝা যাচ্ছে কিনা সেটা আমরা কেউই জানি না। হতেও পারে যে ওইগুলো বোঝা যাচ্ছে, যদিও সেটাও হয়ে থাকে তাহলে এই পৃষ্ঠাটা প্রয়োজন পড়বে নতুন উইল বানাতে। তাই আশা করা যায় যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই এই কাগজটা নিতে আবার দুর্গেশ্বর বাবুর ঘরে আসবে। হ্যাঁ, ঠিক বলেছ তুমি, সম্ভাবনা আছে বই কি। তাহলে আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তা বুঝতে পারছি। তা তোমার পরিকল্পনা মাফিক কাজ শুরু করবে কখন? এখন এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। বাড়িতেই কেমন যেন জট পাকিয়ে রয়েছে। কাকে সন্দেহ করবো আর কাকে বাদ দেব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, একদমই তাই। এটাই আমাদের শেষ অস্ত্র। এটাকে কাজে লাগিয়ে যা করার করতে হবে। কিন্তু কবে করবে কিছু ভাবলে? যত তাড়াতাড়ি সম্ভব, নইলে দেরি হয়ে যাবে। কালকে আমরা এই কাগজটা এনেছি, খুব সম্ভবত সে এখনো টের পাইনি। এই কাগজটা যত তাড়াতাড়ি সম্ভব ঘরে গিয়ে রেখে আসতে হবে। সে যদি একবার টের পায় যে কাগজটা সেখান থেকে সরেছে, তাহলে সে সাবধান হয়ে যাবে আর বুঝেও যাবে যে সে ছাড়া ওই ব্যাপারে আমরা বা অন্য কেউ জেনেছে। সেক্ষেত্রে তাকে ধরা আরো কঠিন হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাগজটা সেই একই জায়গায় রেখে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আজকে দুপুরে যখন সবাই ঘুমাবে, সেই সুযোগেই তাহলে কাগজটা গিয়ে ওই ড্রয়ারে রেখে আসতে হবে আমাদের। আর শুভমের ব্যাপারটা দেখছি, ওর ঘরে যাই আপাতত। চলো। তারপর আমি আর ঋষিকেশ সকালের খাওয়া দাওয়া সেরে শুভমের ঘরের দিকে গেলাম। ঘরের দরজাটা আলতো ভেজানো ছিল। শুভম ঘরের ভেতরই ছিল। দরজা ফাঁক থেকে দেখলাম সে অনবরত কিছু নিয়ে একটা চিন্তা করছে আর হাঁটাচলা করছে। আমি বাইরে থেকে বলে উঠলাম, কি ব্যাপার, কিছু নিয়ে চিন্তায় আছো বলে মনে হচ্ছে? কে? ও সুজিত, না না, এই চিন্তার আর কিসের, ওই আর কি, এমনি একটু হাঁটাচলা করছিলাম। আয় আয়, ঘরে আয়, ঘরে। আমার সাথে আরেকজন এসেছে, তার সাথে তোমার আলাপ করানো হয়নি এইসবের মধ্যে। দেখো তো চিনতে পারো কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি আসার পর থেকে ওনাকে দেখছি। তুই ওনার সাথে আমার পরিচয় করাসনি। আয় না, ঘরে আয়। আপনিও আসুন, বাইরে কেন, আসুন আসুন। তারপর শুভমদার জোড়াজুড়িতেই তার ঘরে গিয়ে আমি আর ঋষিকেশ বসলাম। তারপর আমি কথায় কথায় ইচ্ছা করেই আগের দিন রাতের কথাটা বললাম। আচ্ছা শুভমদা, তুমি যে বললে কালকে রাত্রে নাকি অচেনা কেউ ফোন করেছিল, তুমি ফোন ধরার পরে নাকি সে কোনো কথা বলেনি, তাই তো? কেন বলতো? না মানে একটা কথা বলছি, কিছু মনে করো না। তবে আমি কিন্তু কালকে তোমাকেই ফোনে কথা বলতে শুনেছিলাম। উল্টো দিক থেকে কি বলেছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুমি কথা বলেছিলে আমার মনে আছে। কি শুনেছিস তুই? তুমি আগে বলো, তুমি সত্যিই কথা বলছিলে তো? কি শুনেছিস আগে বল সেটা। না আসলে কাকে তুমি যেন ফোনে বলেছিলে যে খুব তাড়াতাড়ি ফিরে যাবে। মানে তোমার কথা শুনে মনে হচ্ছিল কেউ তোমার সাথে দেখা করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। ও, তার মানে তুই আমার কথা শুনেছিস? হ্যাঁ, আমি তো তোমাকে বললামই যে আমি তোমার কথা শুনেছি। তাহলে তুমি স্বীকার করলে তো তুমি কালকে রাত্রে কথা বলছিলে? বলেছিলাম। তাহলে আমাকে মিথ্যা কথা বললে কেন? তখন তো আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি পুরোপুরি চেপে গেলে। না আসলে না, আমি কাউকেই জানাতে চাইনি। আর তুই ওইভাবে দেখে ফেলাতে আমি বিষয়টা ভেবেছিলাম মিথ্যা কিছু বলে সামাল দিয়ে দিতে পারবো। আর তখন ওই কথাটা বলে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গিয়েছিলাম। কিন্তু তুই যে আমার কথা শুনেছিস সেটা আমি জানতাম না। হ্যাঁ হ্যাঁ শুনেছি। এবার বলো তো কার সাথে কথা বলছিলে? আসলে ওখানে আমার একজনের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু ওখানকার কাউকে বিয়ে করলে বাবা মানবে না বলে বাড়িতে কোনোদিনই জানাতে পারিনি। আরে আগে বলবে না? এই কারণেই তুমি বিয়ের কথা বললে এড়িয়ে চলতে।
তাই না? হ্যাঁ, ইস, আর 6টা বছর আগে জানতে পারলে খুব ভালো হতো। ধুমধাম করে তোমার বিয়েটা দিতে পারতাম। এখন এত বয়সে এসে তুমি জানাচ্ছ? কি আর করি বলতো, তখন তো জানানোর কোনো উপায় ছিল না। এখন তুই শুনে ফেললি তাই জানালাম বাধ্য হয়ে। যার সাথে আমার সম্পর্ক আছে সে যে এতগুলো বছর আমার জন্য অপেক্ষা করে আছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা রে। তাই তার সাথে কথা হচ্ছিল। আমি এখানে আসার আগেও আমার সাথে তার দেখা হয়নি, আর তার আগে বেশ কিছুদিন দেখা হয়নি। তাই বারবার বলছিল ফিরে যেতে। তাই ওকেই বলছিলাম এখানকার সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপর একেবারে ফিরব। তার আগে ফেরা সম্ভব নয় সেটাই বোঝাচ্ছিলাম, আর তখনই তুই আমার কথা শুনেছিস। আচ্ছা, এবার বুঝলাম। হুম, আমি তো ভাবলাম এত রাতে কার সাথে কথা বলছে, কি ব্যাপার। তার উপর আবার জিজ্ঞাসা করলাম, তুমি মিথ্যে কথা বললে। একে তো বাড়ির এই রকম পরিবেশ, এখনো পর্যন্ত বুঝতে পারলাম না যে কাকাবাবু হঠাৎ করে এরকমভাবে খুন কিভাবে হয়ে গেল। তারপর তোমাকে ওরকম কথা বলতে দেখে আমার ভারী অদ্ভুত লেগেছিল। হ্যাঁ, তবে যাই বল না কেন, আমি কিন্তু এই মন্দির ইতিহাসের গল্প বিশ্বাস করি না। আমার মতে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে এবং সেটাকে এরকম ভাবে দেখানো হচ্ছে। হতে পারে, কে জানে। আচ্ছা, যাই হোক, চলো আপাতত ঘরের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আর ঋষিকেশ চলে এলাম আমার ঘরে। সকাল পেরিয়ে দুপুর গড়ালো। দুপুরের খাওয়া দাওয়া করে আমি আর ঋষিকেশ ঠিক করে পরিকল্পনা করলাম যে কাগজটাকে কিভাবে ঘরে রাখব। পরিকল্পনা মাফিক সবাই যখন দুপুরে ঘুমোচ্ছে, সেরকম সময় আমি কাকাবাবুর ঘরে গিয়ে সেই ড্রয়ারের মধ্যেই কাগজটাকে রাখি, ঠিক যেমনভাবে ছিল। আর নিচের ড্রয়ারে মা দুর্গার মূর্তি আর ওই চিরকুটটাও একইভাবে রেখে দিয়ে আসলাম। শুভমদার ঘর পেরিয়ে কাকাবাবুর ঘরে ঢুকতে হয়। সেই জিনিসগুলো রেখে যখন আমার ঘরের দিকে ফিরছিলাম, তখন খেয়াল করলাম শুভমদা কি যেন খুঁজছে। সারা ঘর একেবারে লণ্ডভণ্ড করে ফেলেছে। বিছানার চাদর থেকে শুরু করে ব্যাগ সব কিছু লণ্ডভণ্ড করে এখনো কি যেন খুঁজে চলেছে। আমি একটু অবাক হয়ে আগ্রহ নিয়ে বললাম, কি ব্যাপার, কি খুঁজছ? কে? ও ও তুই? না না, মানে ওই কিছু কাগজপত্র খুঁজছিলাম রে, কিন্তু পাচ্ছি না, তাই জন্য ওইভাবে খোঁজাখুঁজি করছিলাম। তুই এখানে এখন কি করছিস? না মানে, আমি আসলে ওই তোমার ঘরেই আসছিলাম। আমার ঘরে? হ্যাঁ, তা বল কি দরকার? না তেমন কিছু না, ওই দুপুরে তুমি সেইভাবে খেলে না তো, তাই কি হয়েছে জানতে এলাম। আরে আর বলিস না রে, আমি আমার সব গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো পাচ্ছি না। সেগুলো না হলে আমি ফিরতেও পারবো না, সেই চিন্তায় আর খাওয়া মুখে ঢোকেনি, বুঝলি? সে কি গো, তোমার কাগজপত্র যাবে কোথায় এর মধ্যে? তুমি তো এলেই পরশু, ঠিক করে মনে করে দেখো কোথায় রেখেছিলে। সেটাই তো মনে করার চেষ্টা করছি, কিন্তু মনে পড়ছে না। মহা বিপদে পড়লাম, বুঝলি তো। দেখি আর একটু খুঁজে, খুব সমস্যায় পড়ে যাবো রে না পেলে। যা যা যা, তুই তো ঘুমোবি নাকি? হ্যাঁ, তা একটু ঘুমোলে মন্দ হয় না। তাহলে যা, গিয়ে ঘুমিয়ে পড়। আমি এগুলো একটু খোঁজাখুঁজি করি, দেখি। হ্যাঁ, পেয়ে গেলে তো ভালোই, নইলে আবার নতুন করে সব কাগজপত্র বানাতে হবে। ভালো লাগে না আর এসব ঝামেলা। ঠিক আছে, খোঁজো তাহলে, তবে বিকেলে বলো কিন্তু পেলে কিনা। হ্যাঁ, বলবো বলবো। শুভমদার ঘর থেকে বেরোতে যাব, এরকম সময় চোখে পড়ল শুভমদার ব্যাগে কি যেন একটা চকচক করছে। ব্যাগটা প্রায় বন্ধই ছিল, ধার থেকে একটু খোলা। সেখান দিয়েই জিনিসটা আমার চোখে পড়ল, তবে কোনো পাথর না, সে ব্যাপারে আমি নিশ্চিত। তাহলে কি থাকতে পারে ব্যাগের মধ্যে? কিন্তু এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করলাম না। যথারীতি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধেবেলায় সবাই মিলে কাকাবাবুর কাজ নিয়ে আলোচনা করা শুরু করেছে। আলোচনার শেষে সবার মধ্যে বেশ কয়েকটা ঝামেলাও লেগে গেছে বললেও চলে। কে কোন দিকে দায়িত্ব কে নেবে
আর কে কতটা সম্পত্তি পাবে এই নিয়ে একচোট ঝামেলা পিসিমা আর দামোদার মধ্যে হয়ে গেল। এসব ঝামেলার পরে শুভমদা কোথায় যেন একটা বেরিয়ে গেল। শুভমদাকে বেরোতে দেখে আমার হঠাৎ করেই মনে পড়ল দুপুরবেলায় শুভমদার ব্যাগে দেখা হালকা উজ্জ্বল একটা জিনিসের কথা। বিষয়টিকে গিয়ে আমি ঋষিকেশকে বলি। সে আমার উত্তরে বলে, তাহলে তুমি কি চাইছো এখন? তাকে তখন সোজাসুজি জিজ্ঞেস করলেই পারতে। এখন এত কৌতূহল নিয়ে কি করবে? আরে তখন দাদা কাগজপত্র খুঁজছিল, কি নাকি কাগজপত্র খুঁজে পাচ্ছে না, তাই আমি আর তখন জিজ্ঞাসা করিনি। আর এভাবে জিজ্ঞাসা করাটাও কেমন যেন দেখায়। তার থেকে এখন দাদা বাড়িতে নেই, আমরা যদি গিয়ে তার ব্যাগটা খুলে শুধু কি আছে ওইটা দেখেই চলে আসব, সেটা করলে কেমন হয়? না না, এরকমভাবে অনুমতি না নিয়ে কারোর ব্যাগে হাত দেওয়াটা মোটেই ভালো কথা নয়। তোমার কাছ থেকে তো এরকম কোনো কথা আমি আশা করিনি সুজিত। আরে বাবা, আমার নিজের লোকই তো, কি হয়েছে? আমার কিরকম যেন অস্থির লাগছে যতক্ষণ না জানছি। এ তো মহা জ্বালা হলো। এরকম আনচান করতে তো তোমাকে আগে কখনো দেখিনি। হঠাৎ করে কি হলো? কি এমন দেখেছো যেটা জানার জন্য এরকম উৎসুক হয়ে পড়েছো? চলো না আমার সাথে, আমি একটু ব্যাগটাতে কি আছে দেখেই চলে আসবো। মানে ওইটা আমি কি দেখেছিলাম সেটা দেখেই চলে আসবো, চলো। না 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 না, আমি এই সমস্ত কাজে একেবারেই তোমাকে প্রশ্রয় দিতে পারছি না। যেতে হলে তুমি যাও, আমি যাব না। ঠিক আছে, যেও না, আমি যাচ্ছি। তারপর আমি শুভমদার ঘরে গেলাম। কালো রঙের সেই ব্যাগটাতে আমি ওই জিনিসটা দেখেছিলাম। বের করে চেনটা খুলতেই দেখলাম এলোমেলো হয়ে জামা কাপড় রয়েছে। বুঝলাম শুভমদা খুব সম্ভবত ওই কাগজগুলো খুঁজতে গিয়েই এরকম এলোমেলো করে দিয়েছে। তারপর আমি ব্যাগের মধ্যে চারিদিকে হাতড়াতে লাগলাম সেই জিনিসটাকে খোঁজার জন্য। হঠাৎ করে আমার হাতে ঠান্ডা মতন কি যেন বাঁধল, তার সাথে হাতে হালকা খোঁচাও খেলাম। হালকা বলা ভুল, হাতে বেশ কিছুটা লাগলো বললেই চল। তারপর জামাগুলো সরাতেই দেখলাম একটা বড় ছুরি। দেখে রীতিমতো আমার পিলে চমকে উঠল, কারণ এটা কোনো সাধারণ ছুরি একেবারেই নয়। আর ছুরিটা এতটাই ধারালো যে তার একটা আঘাতে যে কোনো মানুষের মৃত্যু অনিবার্য। এই ছুরিটা দেখার পরে আমি ব্যাগটাকে আবার আগের মতো গুছিয়ে জায়গায় রেখে দিলাম। তারপর সোজা গেলাম ঋষিকেশের ঘরে। এই সমস্ত বিষয়ের সাথে আগে অভ্যস্ত হলেও নিজের বাড়িতে এরকম একটা ঘটনা, সাথে এরকম একটা ছুরি দেখে আমি বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। ঋষিকেশ, ওদিকে ওদিকে আমি একটা মারাত্মক জিনিস দেখেছি। আরে কি হলো? এইভাবে হাঁপাচ্ছ কেন? শান্ত হও, বসো, এখানে বসো। শান্ত হয়ে বলো কি হয়েছে। আচ্ছা, ব্যাগে কি আছে দেখবে বলে জেদ করে গেলে, তারপর কি হলো এমন যে এরকমভাবে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এলে? শুভমদার ওই ব্যাগে ছুরি দেখেছি আমি। কি ছুরি? হ্যাঁ, ছুরি। আর সেটা কোনো সাধারণ ছুরি নয়, মারাত্মক ধারালো। সবজি বা ফলমূল কাটার নয়, এতটাই ধারালো যে তার এক আঘাতে মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী একেবারে মারা যাবে। তুমি ঠিক বলছো? আরে হ্যাঁ রে বাবা, আমি ঠিক বলছি। আমি এক্ষুনি নিজের চোখে দেখে এলাম, ভুল কি করে হব? শুভমদা এখনো বাড়ি ফিরেনি। তোমার বিশ্বাস না হলে তুমি চলো আমার সাথে, আমি দেখাচ্ছি তোমাকে, চলো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। তারপর আমি ঋষিকেশকে নিয়ে শুভমদার ঘরে গেলাম। সেই ব্যাগটা খুলে তাকে সেই ছুরিটা দেখালাম। ছুরিটা সচক্ষে দেখার পর ঋষিকেশ আমার কথা পুরোপুরি বিশ্বাস করল। সুজিত, এই ঘরটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের একবার খুঁজে দেখতে হবে। শুভম আসার আগেই আমাদের এই ঘরটা খুঁজতে হবে, তাই তাড়াতাড়ি দেখো। আর সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আমায় জানাবে, আমি দেখছি। তারপর আমি আর ঋষিকেশ শুভমদার ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। তবে জায়গার জিনিস জায়গায় রাখছিলাম যাতে শুভমদা টের না পায়। খুঁজতে খুঁজতে কোনো ড্রয়ারেই কিছু পেলাম না। তারপর আলমারির দিকে চোখ গেল, কিন্তু মনে মনে ভাবলাম আলমারিটা হয়তো বন্ধ থাকবে। তবুও
একবার খোলার চেষ্টা করতেই দেখলাম আলমারিটা খুলে গেল। বুঝলাম শুভমদা আলমারিটা হয় খুলে রেখেছে, নইলে বন্ধ করতে ভুলে গেছে। তারপর আলমারির ভেতরে খোঁজার পরে খেয়াল করলাম একটা সাদা রঙের খামের মধ্যে কি যেন যত্ন করে রাখা আছে। এই খামটা দেখো। কি আছে এখানে, বের করো। খামটা বের করে দেখলাম সেটাতে আর কিছু নয়, শুভমদা যে এখানে এসেছে তার টিকিট। সেটা দেখে আমি ওটাকে রাখতে যাব, ঋষিকেশ বলল, কি হলো, ওটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছ কেন? কি আছে ওতে, বলে না তো। আরে কলকাতায় আসলো তার টিকিট, এটা তো কোনো কাজের না, তাই রেখে দিচ্ছি। কে বলেছে কাজের নাই, আমাকে দাও। এই বলে ঋষিকেশ আমার হাত থেকে টিকিটের কাগজটা নিয়ে নিল। কি করবে এটা? যে ফ্লাইটে শুভম এসছে সেটা কলকাতায় কখন ল্যান্ড করেছে সেটা দেখব। তারপর ঋষিকেশ ওই কাগজে লেখা টাইম অনুযায়ী দেখল দশমীর আগের দিন, অর্থাৎ নবমীর দিন রাতে শুভমদার ফ্লাইট কলকাতায় ল্যান্ড করেছে। সেটা দেখে ঋষিকেশ আমাকে সেই টাইমটা দেখালো। আমার মনে তখন একটাই প্রশ্ন জাগলো, তাহলে একদিনও কোথায় ছিল? হয়তো কোনো বন্ধুর বাড়িতে বা কোনো হোটেলে। কিন্তু কেন? তাহলে কি? যাই না, তুই বলছিলে না কি এক যেন খুঁজছিল, তাই না? হ্যাঁ। তাহলে আজকে রাত অবধি ধৈর্য ধরে অপেক্ষা করে যাও। আর তো কোনো উপায় নেই হাতে নাতে ধরার। যেই এই কাজটা করে থাকুক না কেন, সেটা শুভম হোক বা অন্য কেউ, আজকে রাতেই সে ধরা পড়বে, সে ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। আমরা এই কথাবার্তা বলছিলাম, এরকম সময় হঠাৎ করে শুনতে পেলাম কারুর পায়ের শব্দ। সেই দেখে আমি আর ঋষিকেশ তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরিয়ে আড়াল হয়ে দাঁড়ালাম। দেখলাম শুভমদা এসে ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে কি যেন একটা করল, তারপরেই ঘর থেকে বেরিয়ে আসলো। সেটা দেখে আমরা আড়াল থেকে বেরিয়ে এসে পেছন থেকে ডাক দিলাম, কি হলো শুভমদা? তুমি যে বেরোলে আবার ফিরে এলে, যে কাজে গেছিলে সেটা হয়ে গেছে? তাড়াতাড়ি চলে এলে মনে হচ্ছে। আরে না না না, আমি আমার আলমারির চাবিটা ফেলে গেছিলাম, তাই মাঝ রাস্তা থেকে আবার ফেরত এলাম। ওহ, তা না আসলেও চলতো, এখানে তো সব নিজেদেরই লোক। হ্যাঁ, তা চলতো বই কি, আসলে আমি তো ভুলো মনের, তাই আর কি কোনো রিস্ক নিতে চাইলাম না। আচ্ছা, আমার ঘরে কি কেউ ঢুকেছিল বলতে পারবি? না, কেন বলো তো? হঠাৎ এই কথা কেন? না, আমার মনে হলো কেউ যেন আমার ঘরে ঢুকেছে। আমি বলতে পারবো না গো, আমার সামনে তো কেউ ঢোকেনি। আর আমি এক্ষুনি এখানে এলাম, এখান দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম, তাই ডাক দিলাম। আরে না না, সে ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা শোন, আমি বেরোই বুঝলি, এই রাত্রে দেখা হবে। হ্যাঁ। তারপর সেদিন রাতের খাওয়া দাওয়া সেরে আমি আর ঋষিকেশ কাকাবাবুর ঘরের কাছে গা ঢাকা দিলাম। সারা রাত জাগতে হবে, সেই ভেবে দুজনে গা ঢাকা দেওয়ার মতো ভালো জায়গা খুঁজে নিলাম। অপেক্ষা করতে করতে আমাদের চোখে ঘুম নেমে এসেছে। প্রায় মধ্যরাত। এরকম সময় হঠাৎ করে একটা আওয়াজ কানে এলো। মনে হলো কেউ যেন হেঁটে আসছে। আমার ঘুমটা বরাবরই বড্ড কাঁচা, তার উপর আজকে ঘুম পেয়েও সেভাবে ঘুমোতে পারছি না। তাই পায়ের আলতো আওয়াজেই আমি রীতিমতো নড়চড়ে উঠলাম। ঋষিকেশও টের পেয়েছে কেউ একটা আসছে। তারপর খেয়াল করলাম কালো চাদর মুড়ে একজন কাকাবাবুর ঘরের দিকে ঢুকছে। তার হাতে একটা ব্যাগ। ব্যাগটা বড্ড চেনা চেনা লাগছে। কিছুক্ষণ দেখার পরে বুঝতে পারলাম এটা শুভমদার ব্যাগ। যথারীতি কাকাবাবুর ঘরে কি যেন একটা খুঁজছে। আমরা জানি ওর কি চাই। যথারীতি কাগজটা নিয়ে সে খুব তাড়াতাড়ি কাকাবাবুর ঘর থেকে বেরিয়ে এলো। তারপর চারিদিকে একবার তাকিয়ে নিচের দিকে গেল। ওকে ধরতে হবে আমাদের। আমি যদি খুব ভুল না হই তাহলে ও এখান থেকে পালাবার কথা ভাবছে। খুব সম্ভবত কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওই ঘরে ঢুকেছিলাম।
এখন ওকে আটকানোর একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের মধ্যে একজনকে ওকে আটকাতে হবে, আর একজনকে চিৎকার করে বাড়ির লোক জড়ো করতে হবে, আর পুলিশকে জানাতে হবে। সেই কথা মতো আমি বাড়ির লোকজনকে জড়ো করার জন্য উঠোনে গেলাম, আর ঋষিকেশ উঠোন হয়ে সদর দরজার কাছে গেল ওই কালো চাদরে মোড়া ভদ্রলোককে আটকানোর জন্য। আমি যদিও প্রথমে পুলিশে খবর দিলাম, তারপর বাড়ির সবাইকে ডাকলাম। তোমরা সব কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি উঠোনের দিকে এসো, দাদা, বৌদি, পিসিমা, শিগগিরই এসো। সবাইকে ডাক দিয়ে তাড়াতাড়ি করে আমিও সদর দরজার দিকে গেলাম। গিয়ে দেখলাম ইতিমধ্যেই ঋষিকেশের সাথে ওই কালো চাদর মোড়া ভদ্রলোকের হাতাহাতি শুরু হয়ে গেছে। ভদ্রলোকের হাতে দেখলাম সেই ছুরিটা, যেটা আমি শুভমদার ব্যাগে দেখেছিলাম। ঋষিকেশের সাথে তার হাতাহাতির এক পর্যায়ে সে ঋষিকেশকে ওই ছুরি দিয়ে আঘাত করে পালানোর জন্য। ইতিমধ্যেই বাড়ির সবাই নিচে এসে উপস্থিত হয়, কিন্তু এরকম পরিস্থিতিতে কেউ আর সেই ভদ্রলোকের সামনে যাওয়ার সাহস করে না। ঋষিকেশকে আঘাত করে সদর দরজা খুলে এসে পালাতে যাবে, এমন সময় পুলিশ ঢুকে পড়ে বাড়িতে। এ বাবা, অনেকটা কেটে গেছে তো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আমাকে নিয়ে অত চিন্তা করো না। অন্যদিকে পুলিশ এসে সেই ভদ্রলোকের হাত থেকে ছুরিটা কেড়ে নেয়, আর কালো চাদরের মধ্যে থাকা চেহারাটাকে টেনে হিচড়ে বের করে সকলের সামনে। তুই বাড়ি থেকে এরকম চোরের মতো পালাচ্ছিলি কেন? আর ছুরি দিয়েই বা তুই ওভাবে ওকে আঘাত করলি কেন? তুমি নিজে বলবে নাকি আমাকেই বলতে হবে? এই, কি হয়েছে বলতো, ঠিক করে বল। পুরোটা তো আমি বলতে পারবো না পিসিমা, তবে এটুকু বলতে পারি যে কাকাবাবুর মৃত্যুর পেছনে শুভমদার হাত আছে। সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। না না, এ বাবা, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। সবাই নিজের চোখে এত কিছু দেখার পরও তুমি এই কথা বলবে? তুই কোন প্রমাণের কথা বলছিস বলতো সুজিত? প্রথমত, শুভমদা নবমীর দিন কলকাতায় ফিরেছে, কিন্তু সে এই বাড়িতে এসেছে একাদশীর ভোরে, এমনকি আমাদের মিথ্যেও বলেছে। শুভমদাকে আমি ফোনে কথা বলতে শুনেছিলাম কোনো এক উদ্দেশ্য পূরণের ব্যাপারে। সেটা জিজ্ঞেস করাতে সে কথাটা এড়িয়ে গিয়েছিল। তারপর শুভমদা সব সময় এই ছুরিটা নিজের সাথে রাখে, আর পালানোর জন্য এই ছুরিটা দিয়ে ঋষিকেশকে কিভাবে আঘাত করল সেটা তো তোমরা নিজের চোখেই দেখলে। আর কাকাবাবুর ঘরে একটা কাগজ আমি আর ঋষিকেশ খুঁজে পেয়েছিলাম, তবে সেই কাগজটা কোন একটা উইলের প্রথম পৃষ্ঠা, বাকি কাগজগুলো ছিল না। আমাদের মনে হয়েছিল যে কেউ এই উইলের জন্যই কাকাবাবুকে মেরেছে, আর এই উইলের প্রথম পৃষ্ঠাটা সে নিজের অজান্তেই ভুল করে ছেড়ে গেছে, তাই সে নিঃসন্দেহে পৃষ্ঠাটা আবার ফেরত নিতে আসবে। সেই মতো আমরা এই পৃষ্ঠাটা কাকাবাবুর ঘরে একই রকমভাবে রেখে দিই, আর শুভমদা একটু আগে ওই পৃষ্ঠাটা নিয়েই এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। কি শুভমদা, বাকিটা এবার তুমি বলবে নাকি সবটাই আমাকে বলতে হবে? তবে বাকিটা আমার মুখ থেকে ভালো তোমার মুখেই বেশি মানাবে, তাই না? জানি না। সত্যি কথা বলো, এখনো সময় আছে, স্বীকার করো সবটা। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, বেশ করেছি। আমার বাবাকে আমি মেরেছি, এমনকি তোর বাবাকেও আমি মেরেছি। আর কিছু জানতে চাস? আমার বাবাকে মানে? তোর বাবা যখন মারা যায় তখন আমার বয়স 20 বছর। তার ঠিক আগের বছরই তোর বাবা আমার বাবাকে এই দুর্গাপূজার দশমীর ইতিহাস সম্পর্কে পুরো বিষয়টা বলেছিলেন, আর আড়াল থেকে সেই সব কথা আমি শুনে ফেলি। আর হ্যাঁ, আমার বরাবরই সম্পত্তির ওপর লোভ ছিল, কিন্তু আমি কাউকে সেটা বুঝতে দিইনি। আমার ইচ্ছে ছিল এই সম্পত্তি বিক্রি করে সেই টাকা নিয়ে পুরোপুরি বিদেশে সেটেল হয়ে যাওয়ার, কিন্তু বাবা বেঁচে থাকলে সেটা তো কখনোই সম্ভব হতো না। আর জ্যাঠামশাই বেঁচে থাকলে তো তার ভাগেও বেশ অনেকটাই জায়গা পড়ত।
তাই তাকে আগে থেকেই সরিয়ে দিয়েছি। আর এই দুর্গাপূজার দশমীতে এরকম মৃত্যু সংক্রান্ত ইতিহাস আছে জেনেই আমি সেটাকে অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে কাজে লাগিয়েছিলাম জ্যাঠামশাইয়ের সময়। এমনকি বাবার সময়ও চেয়েছিলাম বিষয়টিকে অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে কাজে লাগাতে। যথারীতি এই বাড়ির সবাই তো সেটা বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু তুই আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবি জানলে তোকেও মেরে ফেলতাম। তুই ভেবেছিলাম বাবা জ্যাঠামশাইকে 20 বছরের এই ব্যবধানে সরিয়ে ফেলার পরে দাদাকেও আর 5 বছরের মধ্যে সরিয়ে ফেলব। তাহলে পুরো সম্পত্তির ভাগিদার আমি একাই থাকব। আর এই সম্পত্তি বিক্রি করে আমি বিদেশ চলে যাব। ছি, বাবা যখন মারা গেছে তখন তোমার বয়স কতটুকুই বা? তখন থেকে তোমার মাথায় এরকম লোভ জন্মালো কিভাবে? আর ওইটুকু বয়সে ওরকম ভাবে পরিকল্পনা মাফিক একটা মানুষকে মেরে ফেললে, তাও যে কিনা তোমার নিজের পরিবারের লোক। ছি 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 ছি। আরে রাখ তো ছি ছি চিৎকার। যা করেছি বেশ করেছি, দরকার পড়লে আবার করব। আচ্ছা, তোমার মনে হয় তুমি আর কখনোই একই ঘটনা ঘটানোর সুযোগ পাবে না? তার আগেই তোমার ঠিকানা হবে কারাগার। আমি ফিরে আসব, আবার আসবই। এই বাড়ি, সম্পত্তি, সোনা, প্রতিপত্তি সব আমার চাই। শুনছিলেন আজকের গল্প বিসর্জনের অতীত। গল্পকার শর্মিলা সিং, সুজিত আমি সায়ন, ঋষিকেশ সৌরভ রায়, পদ্মাবতী অঙ্কিতা, দামু পার্থ, দুর্গেশ্বর বন্দ্যোপাধ্যায় সুরজিৎ কর, রুমি মহুয়া, পিসিমা মৌমিতা, শুভম সুপ্রিয়, মধু সূর্য মাইতি। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী শর্মিলা সিংকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।